দেখ, আজকে আমি মধ্যমাটা শুরু করব ক্লাস 10। তাহলে এই মধ্যমা বলতে আগে কি বোঝায় সেটা আমরা বের করব। মধ্যমাটা কি? দেখ, আগে যেগুলো তোরা পড়েছিস গড় নির্ণয়, আগের যে চ্যাপ্টার 26.1 যে চ্যাপ্টারটা হয়ে গেছে সেটা হয়ে গেছে কি গড় নির্ণয়। এখন যেটা আমরা করব সেটা কি করব না মধ্যমা। মধ্যমা বলতে যে অনেকগুলো তো সংখ্যা দেওয়া থাকবে, তার মধ্যমা আমি কি করে নির্ণয় করব, ঠিক আছে? তাহলে প্রথম যে কাজটা আমাদের কি, যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর মধ্যমা কি করে নির্ণয় করতে হয়। তাহলে এবার সংখ্যাগুলো যখন বলা হলো, তখন সংখ্যাগুলোর মধ্যে কি হতে পারে, জোড় সংখ্যা হতে পারে, আবার কি বিজোড় সংখ্যা হতে পারে। তাহলে জোড় সংখ্যা হলে কি করে মধ্যমা নির্ণয় করতে হয়, আর বিজোড় সংখ্যা হলে কি করে মধ্যমা নির্ণয় করবো আমরা। তাহলে জোড় সংখ্যার একটা সূত্র আছে, আগে লিখব আমি, এবং বিজোড় সংখ্যার সূত্র আছে। তাহলে জোড় সংখ্যার সূত্রটা দেখ আর বিজোড় সংখ্যার সূত্র দেখ। প্রথমে জোড় সংখ্যা থাকলে কি করে আমরা মধ্যমাটা নির্ণয় করব তার সূত্র বের করছি। তাহলে ধর এভাবে সংখ্যা থাকবে, ধর x1 x2 ডট ডট xn। তাহলে এখানে কততম সংখ্যা আছে, মানে কততম পদ আছে বলতো? এখানে লাস্টে যে সংখ্যাটা কততম পদ থাকে, তাহলে এখানে লাস্টে কোন সংখ্যা আছে? n তম পদ। তাহলে এখানে কততম পদ আছে? এখানে n তম পদ আছে। তাহলে প্রথম যে কাজটা আমার কি বের করা, এখানে দেখবি যে সংখ্যা এখানে কটা আছে। তাহলে এখানে n তম পদ। এবার n তম পদ যে সংখ্যাটা আছে তার মধ্যে কি সে nটা, এই যে n এর মানটা, মানে এই যে সংখ্যাগুলো আছে এই n এর মানটা কি হতে পারে? জোড় সংখ্যা হতে পারে, আবার কি বিজোড় সংখ্যা হতে পারে। জোড় সংখ্যা হলে কি করতে হয় আর বিজোড় সংখ্যা হলে কি করতে হয়? তাহলে n এর মান যখন n, তার মানে n সমান কি, যখন জোড় সংখ্যা, n সমান যখন জোড়। তাহলে n এর মান যখন আমি জোড় পাবো তখন কি হবে, তখন হচ্ছে মধ্যমা সূত্র হচ্ছে, তখন মধ্যমা যখন n এর মান, মানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোর n এর মানটা হচ্ছে কি জোড় সংখ্যা, মানে সেই সংখ্যাগুলোর প্রত্যেক, মানে আমরা যদি গোনা হয় তাহলে কি হয় বলতো, যে সংখ্যাগুলো পাবো ধর 2 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, মানে জোড় সংখ্যা হতে হবে। তাহলে তার জন্য যে সূত্রটা সেটা হচ্ছে মধ্যমা সমান xn/2, ঠিক আছে, প্লাস আচ্ছা এততম পদ প্লাস xn/2 প্লাস 1 তম পদ। কি লিখলাম? xn/2 তম পদ প্লাস xn/2 প্লাস 1 তম পদ বাই 2, মানে যে দুটো সংখ্যা থাকবে তাদের গড়, মানে তাকে 2 দিয়ে ভাগ। কি বললাম আমরা? বলছি শোন, যদি সংখ্যাগুলো জোড় সংখ্যা হয় তাহলে মধ্যমা বের করার নিয়মটা কি বললাম, xn/2 তম পদ প্লাস xn/2 প্লাস 1 তম পদ বাই 2। এবার দেখ একটা অঙ্ক করে দেখালে সহজ হবে। তোদের n এর মানটা কি হতে হবে? জোড় সংখ্যা। তাহলে আমি জোড় সংখ্যা নিচ্ছি, দেখ যে কোনো সংখ্যা আমি নিচ্ছি। আমি ধর নিলাম 10, 12, 8, 7, 5, 13। প্রথমে তোকে সংখ্যা দিয়ে দিবে। এবার এই যে কটা সংখ্যা আছে, এবার এখানে প্রথমে দেখতে হবে দেখে জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে। প্রথমে দেখ গুনছি 1 2 3 4 5 6। তাহলে 6 সংখ্যাটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 6 সংখ্যাটা হলো কি জোড় সংখ্যা। তাহলে এখানে n এর মানটা কি হলো? জোড় সংখ্যা। তাহলে n এর মান যদি জোড় হয় তাহলে সূত্রটা কি মধ্যমা বের করার, যে xn/2 তম পদ প্লাস xn/2 তম পদ। এখানে x দিয়েছিল বলে x লিখেছিলাম, এখানে সংখ্যা দিয়ে যেটা সংখ্যা লিখবো। দেখ এবার প্রথমে, আচ্ছা প্রথম যে কাজটা আরো, এই প্রথমে দেখতে হবে কতটি সংখ্যা আছে, এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। তাহলে এটা জোড় সংখ্যা পেয়ে গেছে। তারপর যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়। তাহলে এই যে সংখ্যাগুলো আছে সেটা প্রথমে কি করতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে লিখবি প্রথমে যে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্বক্রমে প্রথমে সাজাবো এই সংখ্যাগুলো, তার মানে কি ছোট থেকে বড় সাজাতে হবে। এখানে সবচেয়ে ছোট সংখ্যা কি বলতো? 5। তারপর কি আছে? 7, তারপর আছে 8, তারপর 10, তারপর 12, তারপর হচ্ছে 13। তাহলে প্রথম যে বললাম কি, যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটার
দেখতে হবে জোড় সংখ্যা না জোড় সংখ্যা আছে না বিজোড় সংখ্যা আছে। এখানে জোড় সংখ্যা আছে, তাহলে জোড় সংখ্যার সূত্রটা আমি যেহেতু করছি তাহলে এর সাহায্যে করব মধ্যমা নির্ণয়। তাহলে প্রথমে কি বললাম যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে প্রথমে কাজ কি করলাম, ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিলাম। ঊর্ধ্বক্রমে সাজানোর পর এবার আমি মধ্যমা নির্ণয় করবো। দেখ অতএব দিয়ে মধ্যমা, খুব সহজ, মধ্যমা সমান, দেখ সূত্রটা দেখ এদিকে xn/2 তম পদ আছে। n এখানে x তো নেই, তাহলে x দেখে আমরা সংখ্যাগুলো নেব আমরা শুধুমাত্র। তাহলে n/2, এবার n এর মানটা এখানে কত, আচ্ছা এখানে n এর মানটা কত, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তার উপর লিখে দিবি n সমান, এখানে কত পেয়েছিস, n কটা আছে 1 2 3 4 5 6, তাহলে n এর মান কি পেলি 6, 6টা জোড় সংখ্যা। আচ্ছা n এর মান 6 পেয়েছি, তাহলে কি হবে 6/2, n এর জায়গায় কত বসাবো 6 বসাবো, x লেখার দরকার নাই কিন্তু এখানে, শুধু n এর জায়গায় মানটা বসবে। n এর মান কত পেয়েছি আমি 6, তাহলে লিখবো কত 6/2 তম পদ প্লাস, তারপর কত আছে বলতে x লিখবো না, কি বললাম যে n/2 প্লাস 1, তাহলে 6/2 প্লাস 1 এততম পদ বাই কত আছে 2। এটা একবারে করতে পারতি, কি করে দেখ এখানে 6 আছে, তাহলে 6/2 মানে কত 3, তাহলে 3তম পদ হবে, আর 3 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 4তম পদ। তাহলে এটা কি দেখ এখানে কত আসবে, কাটলে কত হয় 6/2 কে কাটলে কত হয় 3তম পদ, এটা 3তম পদ, 3তম পদ প্লাস 3 এর সঙ্গে আরো কি 1 যোগ করবো, তাহলে কত হবে 4তম পদ, 4তম পদ বাই কত আছে নিচে 2। এবার দেখ আমি উপরে করছি হ্যাঁ। এবার দেখ 3তম পদ, এখানে 3তম পদ কোনটা, ঊর্ধ্বক্রমে যে সাজিয়েছিলাম সেখানে চলে আসবে। এবার 3তম পদ দেখুন এখানে 1 2 3, 3তম পদ তাহলে কি এখানে 8, তাহলে 8 পেলি। আর 4তম পদ কোনটা বলতো, 8 এর পর কত আছে 10, তাহলে 4তম পদ হচ্ছে 10 বাই কত আছে 2। তাহলে এবার যোগ করে দে, 8 আর 10 যোগ করলে কত হয় 18 বাই কত 2, মানে কাটাটি করলে কত হয় 9। তাহলে এই যে সংখ্যাগুলো ছিল তার মধ্যমা কত হবে 9। কি বললাম বুঝতে পারলি? তাহলে প্রথম যে কাজটা আমি কি বললাম, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওখানে চেক করতে হবে জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে, জোড় সংখ্যা যদি হয় তাহলে লিখবো n সমান, থাকে এখানে সংখ্যা কত ছিল 6টা, তাহলে লিখবো n সমান 6। এবার তারপর যে কাজটা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিবি। ঊর্ধ্বক্রম মানে কি বললাম যে ছোট থেকে বড়, তাহলে ছোট থেকে আমি বড় সাজিয়ে নিলাম। এবার যেটা করব মধ্যমা নির্ণয় করব। তাহলে মধ্যমা যদি নির্ণয় করতে হয় তাহলে কি বললাম যে যে সংখ্যাটা থাকবে, ঠিক আছে, xn/2 তম পদ, n এর এখানে x তো লিখবো না আমার, কারণ x ছিল তখন বলে x লিখেছিলাম, এখানে শুধুমাত্র n এর জায়গায় কত বসাবো 6 বসাবো, তাহলে 6/2 তম পদ, আর কত হবে 6/2 প্লাস 1 তম পদ, মানে x আর থাকবে না, x কে বাদ দে 6/2 তম পদ, আর একবার কি 6/2 প্লাস 1 তম পদ, তাই সেটা লিখলাম 6/2 তম পদ আর 6/2 প্লাস 1 তম পদ বাই কত নিচে আছে 2। এবার 6/2 মানে কত 3তম পদ হবে, কারণ কাটাকুটি করলে কত হয় 3তম, আর 3 এখানে 3 এর সঙ্গে আরো 1 যোগ করবো, কত হবে তাহলে 4, তাহলে 4তম পদ। এবার 3তম পদ মানে এখানে কটা, এখানে যেখানে ঊর্ধ্বক্রমে সাজিয়েছে সেখানে কিন্তু করতে হবে, উপরের যে সংখ্যাটা সেটা কিন্তু করলে হবে না। ঊর্ধ্বক্রমে সাজিয়েছিলাম এখানে, তাহলে এখানে 3তম পদ মানে কি 1 2 3 মানে 8, আর 4তম পদ মানে কত 10, তাহলে 8 আর 10 বাই কত হবে নিচে 2 আছে, তাহলে বাই 2 যোগ করলাম, তাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 9 পেয়ে গেলাম। এটা কি করলাম জোড়, যখন n এর মানটা জোড় সংখ্যা। এবার আমরা করব বিজোড় সংখ্যা, n এর মান যদি বিজোড় সংখ্যা হয়। এবার দেখ n এর মানটা বললাম কি যদি বিজোড় সংখ্যা তখন কি হবে, n এর মান যখন বিজোড় সংখ্যা, তাহলে n এর মানটা যখন বিজোড় সংখ্যা, n এর মান যখন বিজোড় সংখ্যা মানে n যখন বিজোড়, তখন মধ্যমার সূত্র কি, তখন মধ্যমার সূত্র হচ্ছে xn প্লাস 1/2, এটা হচ্ছে মধ্যমা। কার মধ্যমা, যখন n এর মানটা বিজোড় সংখ্যা, ঠিক আছে। এবার দেখ এততম পদ, এততম পদ আগেরটা ছিল xn/2 প্লাস xn/2 প্লাস 1/2 ছিল, এখানে কিন্তু xn প্লাস 1। আচ্ছা এখানে একটু মাথা গোলামি, এটা আগেরটা যেটা ছিল n/2 প্লাস 1, এই যে এটা, আর n প্লাস 1/2 দুটো কিন্তু পরস্পর আলাদা,
n/2 প্লাস 1 আর n প্লাস 1/2 কিন্তু আলাদা, মাথায় রাখবে এটা, দুটোই কিন্তু একসঙ্গে মিলিয়ে দিস না। এবার xn প্লাস 1/2 তম পদ, এটা হচ্ছে কারণ সূত্র বললাম যখন n এর মানটা বিজোড় সংখ্যা। এবার দেখ সংখ্যাগুলো আমি নিচ্ছি 10 12 5 7 9। এখানে সংখ্যা কটা আছে কোন 1 2 3 4 5, তাহলে n এর মানটা এখানে কত পেয়েছিস 5 পেয়েছিস, n সমান 5। তাহলে n যদি 5 হয়, 5টা জোড় না বিজোড় সংখ্যা, 5 হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে 5টা পেয়ে কি বিজোড় সংখ্যা। এবার এর মধ্যমা n এর মানটা পেয়েছি বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার সূত্র জানি এটা, তাহলে গত আচ্ছা প্রথমে যে আরেকটা কথা বলেছিলাম যে প্রথমে তোকে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেগুলোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, কিন্তু কি সাজাতে হবে ঊর্ধ্বক্রম। তাহলে প্রথমে এগুলো একটু ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, যে সংখ্যাগুলো থাকবে সেগুলো কিন্তু করতে হবে কি তোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, তাহলে ঊর্ধ্বক্রমে যদি আমি সাজিয়ে দিই তাহলে ছোট থেকে বড় চাইবো, তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কি 5, তারপর কি আছে 7, তারপর আছে 9, তারপর 10, তারপর 12। তাহলে n এর মানটা যখন বিজোড় সংখ্যা তখন ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। এবার এই সংখ্যাগুলোকে কি করব আমরা, এর সংখ্যাটার মধ্যমা বের করব। তাহলে মধ্যমা সূত্র অতএব লিখব, অতএব মধ্যমা সমান, সূত্রটা ছিল কি xn প্লাস 1/2। তাহলে x তো লিখবো না, আমরা বললাম আগে যেহেতু যে অঙ্কগুলো করেছিলাম ওখানে x1 x2 নিয়েছিলাম বলে এই সূত্রটা হবে, ঠিক আছে। এখানে তো x লিখবো না, তাহলে শুধুমাত্র n এর জায়গায় মানটা বসিয়ে দেবো। n এর মান কত পেয়েছিস 5, তাহলে n এর মান কত বসাবি 5 বসাবি, তাহলে 5 প্লাস কত আছে 1 বাই কত 2 এততম পদ। কি বললাম শুধুমাত্র n এর জায়গায় মানটা বসিয়ে দেবো। n এর মান কত পেয়েছিস এখানে 5 পেয়েছিস, তাহলে n এর মান 5 বসিয়ে দিলাম, তাহলে 5 প্লাস 1 বাই 2। আচ্ছা 5 এর সঙ্গে 1 যোগ করলে কথা, এটা এমনিতে ক্যালকুলেশন করবি না দেখালে হবে, ঠিক আছে। 5 এর সঙ্গে 1 যোগ করলে কথা হয় 6, 6 কে আমি আবার 2 দিয়ে ভাগ করবো, কত হবে 3তম পদ, 3তম পদ। তাহলে 3তম পদ এবার গুণ, যেখানে কিন্তু ঊর্ধ্বক্রমে আমি সাজিয়েছি সেখান থেকে কিন্তু করবি, তাহলে এখান থেকে 1তম পদ 2তম পদ 3তম পদ কত আছে, তাহলে 9 আছে, তাহলে 9 অ্যান্সার। আর কিন্তু তম পদ লিখি না, কারণ এটা আমি এততম পদ হচ্ছে অ্যান্সারটা হবে কি মধ্যমা। এটা গেল কি n এর মান যখন বিজোড় সংখ্যা তার সূত্র প্রয়োগ করে কি করে আমরা মধ্যমা বের করব সেটা শিখালাম। একইভাবে যদি তোদের এই কোশ্চেনগুলো এমসিকিউ এ থাকতো তাহলে দেখ এমনিতেই তোরা শর্টকাটে ক্যালকুলেশন করতে পারতি। যদি বললাম কি এগুলো যদি এমসিকিউ থাকে, এমসিকিউ থাকলে কি করতে হয় দেখ, যদি n এর মানটা খুব সহজ, n এর মান যদি বিজোড় সংখ্যা তো খুবই সহজ হয়। দেখ n এর মান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে প্রথম যে কাজটা তোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, কিন্তু প্রথমে তোকে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিতে হবে, দিয়ে কিন্তু মধ্যমা নির্ণয় করবো। তাহলে মধ্যমা মানে সবসময় মিডিলে থাকবে। তাহলে দেখ এদিকে লাস্টের দিক থেকে দুটো সংখ্যা, মানে প্রথম দিক থেকে শেষ দিক থেকে দুটো সংখ্যা, তাহলে মধ্যে কি আছে এখানে 9, তাহলে এটা কি পেয়ে গেলি, এটা হচ্ছে মধ্যমা পেয়ে গেলি, 9টা কি মধ্যমা। যখন n এর মানটা বিজোড় সংখ্যা তখন কিন্তু খুবই সহজ হয়, লাস্টের দিকে দুটো নিবি, যত সংখ্যা থাকবে তার ধর এখানে কটা আছে 5টা আছে, 5টা আছে বলে কি এদিকে 2 এদিকে 2, যদি থাকতো 7টা তাহলে এদিকে দেখ, যদি 7টা তো ধর 1, আচ্ছা 1 4 6 9 12 17 18, দেখ 1 2 3 4 5 6 7, 7টা যদি হয় মিডিলে একটা সংখ্যা থেকে বাকি দেখ 3টে করে হবে, এদিকে 3টে এদিকে 3টে, তাহলে মিডিলে কি থাকলো 9, তাহলে এখানে মধ্যমানটা কত হবে 9। তাহলে n এর মান যদি বিজোড় সংখ্যা তাহলে খুবই সহজ, যেটা মাথায় রাখবি সবসময় মিডিলে যেটা থাকবে আর বাকিগুলো দুই দিকের সাইডগুলো যেন সমান হয়, এদিকে 3টে হলে কিন্তু এদিকে 3টে হবে, এদিকে 4টে হলে এদিকে 4টে হবে, এদিকে 5টা হলে এদিকেও 5টা হবে, আর মিডিল সংখ্যাটা যেটা থাকবে সেটা কিন্তু ওর মধ্যমা। তাহলে এটা কি বললাম এমসিকিউ যদি থাকে, এটা কি আমি শিখলাম তো n এর মান যখন জোড় সংখ্যা, ঠিক আছে। এবার যদি থাকে বিজোড় সংখ্যা তখন তোরা কি করবি, তাহলে বিজোড় সংখ্যা যদি থাকে তাহলে দেখ n সমান 2, এবার যদি থাকতো আমি আগেটা যে শিখলাম কি বললাম n এর মান যখন জোড় সংখ্যা বিজোড় সংখ্যা ছিল তখন আমরা এমসিকিউ এর সুবিধার্থে যে মানে শর্টকাটে ক্যালকুলেশন করবি সেটা শিখলাম। এবার যদি n এর মান জোড় সংখ্যা থাকে তাহলে n এর মান জোড় সংখ্যা থাকলে ধর আমি সংখ্যা নিচ্ছি, কিছু সংখ্যা নিচ্ছি, ধর 2 6 1 3 5 8, তাহলে কি দেখ এখানে কটা সংখ্যা আছে 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে, তাহলে 6 হচ্ছে জোড় সংখ্যা। তাহলে
প্রথম যে কাজটা আমি কি বলেছিলাম, এমসিকিউ করছি, এমসিকিউ এর যেভাবে করব সেটা শেখাচ্ছি কিন্তু, মানে শর্টকাটে, ঠিক আছে। তাহলে প্রথম তোকে কাজগুলো কি বললাম, যে এই সংখ্যাগুলো দেওয়া থাকলে প্রথম যে তোর কাজটা এর মধ্যমান নির্ণয় করবো কি করে। তাহলে এর মধ্যমান নির্ণয় করতে হলে প্রথম যে কাজটা আমরা কি করবো, ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি, প্রথমে লিখবো কি, লিখবি যারা ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। তাহলে এখানে কি কি আছে, প্রথমে কিন্তু তোকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। তাহলে প্রথমে কি সংখ্যা আছে বল, 1, তারপর কি আছে বল 2, তারপর কি আছে 3, তারপর কি আছে বলতে এখানে 5, তারপর আছে কি 6, তারপর আছে 8। তাহলে প্রথম কাজ আমার কি, ঊর্ধ্বক্রমে সাজানো। তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে দিলাম। এবার ঊর্ধ্বক্রমে সাজানোর পর এটা কি সংখ্যা পেয়েছি, এর মানটা জোড় না বিজোড়, না জোড় সংখ্যা পেয়েছি। তাহলে জোড় সংখ্যার সূত্রটা কি বলতো, এরকম করে নিবি, এদিক থেকে দেখ দুটো নিবি, ওর দিক থেকে দুটো, মিডলে কটা থাকলো 3 আর কি থাকলো 5। তাহলে 3 আর 5 মানে 3 এর সঙ্গে 5 যোগ করবি, তাকে 2 দিয়ে ভাগ করে দিবি, তাহলে হয়ে যাবে। তাহলে 5 এর সঙ্গে 3 যোগ করলে কত হয় 8, বাই কত 2 মানে 4। দেখ এদের মিডলে কি থাকবে, তাহলে 1 2 3 4 5 6, ঠিক আছে। তাহলে 3 আর 5 এর মিডলের সঙ্গে কি পেলে 4 পেয়ে গেলে। তাহলে এটা কি বললাম, যদি হয় জোড় সংখ্যা, এদিকে থেকে দুটো নিবি, ওদিক থেকে দুটো নিবি, ওদিকে কিছু একটা পেতি, কিন্তু যখন জোড় সংখ্যা পাবি তখন কি দুটো সংখ্যা পাবি। বিজোড় সংখ্যার ক্ষেত্রে মিডিলে একটা সংখ্যা পাবি, আর জোড় সংখ্যা থাকলে মিডিলে কটা পাবি, দুটো পাবি। দুটো সংখ্যা যেটা পাবি তাদেরকে যোগ করবি, তাকে 2 দিয়ে ভাগ করে দিবি, যেটা অ্যান্সার হবে সেটাই কিন্তু, ঠিক আছে। এটা কি বললাম, যদি বিজোড় সংখ্যা হয়। এবার আমি অনুশীলনী 26.2 এর 1 নম্বর অঙ্কটা বলছি। দেখ 1 নম্বরের অঙ্কটা বলেছে মধু কাপুর, দেখ 1 নম্বরটা বলেছে কি, যে মধুবাবুর দোকানের গত সপ্তাহে প্রতিদিনের বিক্রয় লব্ধ অর্থ হলো 107, 210, 92, 52, 113, 75 আর 195। বিক্রয় লব্ধ অর্থের মধ্যমা, তার মানে বিক্রয়, এগুলো কি এক একটা প্রত্যেকটা কিন্তু বিক্রয় লব্ধ, ঠিক আছে। এই বিক্রয় লব্ধ দিয়ে দিয়েছে, এর যে সংখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যমা তোকে নির্ণয় করতে বলেছে। তাহলে এর মধ্যমা নির্ণয় করার সূত্র যেটা আমরা একটু আগে জানলাম, প্রথমে তোকে দেখতে হবে এন এর মানটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। একইভাবে তাহলে গুণ হচ্ছে 1 2 3 4 5 6 7। তাহলে এন এর মানটা এখানে কি 7 পেয়েছিস, তাহলে 7 জোড় না বিজোড়, বিজোড় সংখ্যা। এবার যদি এন এর মানটা যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে এখানে পেলি কি, এন এর মানটা এন সমান কত পেলি 7, মানে কি সংখ্যা পেলি, বিজোড়। এন এর মানটা কি পেয়েছিস, বিজোড় সংখ্যা। তাহলে প্রথম যে কাজটা করতে বলেছিলাম, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাকে ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, তাহলে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি, তাহলে ছোট থেকে বড় সাজাবো। তাহলে এখানে সবচেয়ে ছোট সংখ্যা কি বলতো, 52। তারপর কি আছে বলতো এখানে, তারপর আছে 75। আচ্ছা তারপর কি আছে 92। আচ্ছা তারপর কি আছে 92 পর 107। আচ্ছা তারপর 107 পর 113। 113 পর কি আছে 195। আর তারপর কি আছে 210। তাহলে আমি প্রথমে কি করলাম, ছোট থেকে বড় সাজিয়ে নিলাম, এর মান পেয়ে গেছে, এটা অ্যান্সার করছে। হ্যাঁ এটা অ্যান্সার, কিন্তু এটা তো দেওয়া আছে বইয়ে, এটা টুকিস না, কিন্তু এটা টুকিস না, এটা অঙ্ক বইয়ে দেওয়া আছে, এটা বাদ। এখান থেকে আমি অঙ্ক শুরু করছি। এর মানটা পেলাম কি 7, তাহলে বিজোড় সংখ্যা, ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম। এবার অতএব দিয়ে বের করবো কি মধ্যমা, তাহলে অতএব দিয়ে মধ্যমা সমান, মনে কর আমি যখন এন এর মানটা বিজোড় সংখ্যা বলেছিলাম তখন সূত্রটা কি ছিল, n প্লাস 1/2 ছিল, n প্লাস 1/2 সূত্র ছিল কি, n প্লাস 1/2 তম পদ। এটা কিসের সূত্র ছিল, যখন n এর মানটা বিজোড় সংখ্যা। তাহলে দেখ এখানে কত পেয়েছি, n এর মানটা 7 পেয়েছি, তাহলে 7 এর সঙ্গে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব, তাহলে 7 প্লাস 1/2 তম পদ। এবার ক্যালকুলেশন, 7 এর সঙ্গে 1 যোগ করব, তাকে 2 দিয়ে ভাগ করব। 7 এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 8 হয়, তাকে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 4, তাহলে 4তম পদ, 4তম পদ। এবার 4তম পদ এখানে গুণে তাহলে হবে অ্যান্সার। দেখ এখানে যে মেন অঙ্ক থেকে করবি না, কিন্তু যেখান থেকে ঊর্ধ্বক্রমে সাজিয়েছি সেখান থেকে কিন্তু 4তম পদ গুনবো। তাহলে 1 2 3 4, তাহলে 4তম পদে কি আছে 107, তাহলে অ্যান্সার কি লিখবি 107 হয়ে গেল।
এটা কি করলাম, 1 নম্বর অঙ্কটা, 1 নম্বরের n এর মানটা বিজোড় সংখ্যা বলে যে সূত্র প্রয়োগ করতে হয় তোর আগে যে ছিল সেই অঙ্কটা কিভাবে সলভ করলাম সেটা দেখালাম। ঠিক আছে, বাকি যে 2 আর 3 থাকলো একইভাবে একই প্রসিডিওর ভাবে কিন্তু তোরা করবি। ঠিক আছে, প্রসিডিওর একই, তোরা করবি নিজে নিজে ওটা 2 আর 3। আমি চারটা করছি। আচ্ছা দেখ, 2 আর 3 কিন্তু বাড়িতে কাজ থাকলো ওটা করবি। 4 নাম্বার অঙ্কটা আমি বলছি। 4 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে তোর স্কোর বলে দিচ্ছে। স্কোর মানে যেরকম রান সংখ্যা যেরকম হয়, ঠিক আছে, স্কোর হলো বলে দিয়েছে তোকে যে 7, 9, 10, 11, 11, 8, 7, 7, 10, 6, 9, 7, 9, 9, 6, 6, 8, 8, 9, 8, 7, 8, এগুলো বলে দিয়েছে তোকে স্কোরগুলো। এবারে এই স্কোরগুলো থেকে আমরা কি করে মধ্যমান নির্ণয় করবো? দেখো এখানে অসংখ্য সংখ্যা আছে কিন্তু। তাহলে প্রথমে আমি বলেছি বারবার যে প্রথম যে কাজটা তোকে দেখতে হবে, এটা চেক করতে হবে n এর মানটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। তাহলে এখানে দেখ গুনে নে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। তাহলে 22টা এখানে সংখ্যা আছে। তাহলে 22 যদি সংখ্যা হয় তাহলে n এর মানটা কি পেলি? জোড় সংখ্যা পেলি। তাহলে n এর মানটা পেলি কত? প্রথমে লিখবি যে n সমান 22। এটা কি সংখ্যা? জোড় সংখ্যা। এবার ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিবি, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। তাহলে ঊর্ধ্বক্রমে সাজাচ্ছে। দেখ প্রথমে সবচেয়ে ছোট সংখ্যা কি বলতো? 6 আছে। দেখ তাহলে 6 গুণ এখানে কটা আছে? 1টা 2টো, এদিকে নেই 3টে, 1 2 3। তাহলে 1 2 3। তারপর এবার দেখ 7 আছে, 1 2 3 4 5। তাহলে 1 2 3 4 5, 7 পেয়ে। 7-এর পর কি আছে দেখ ছোট? 8। তাহলে 1 2 3 4, 4টে আছে। তাহলে এখানে 1 2 3 আর এই হলো 4। 8-এর পর 9 দেখ কটা? 1টা 2টো 3টে 4টে 5টা। তাহলে 5টা 9, 1 2 3 4 5। 9-এর পর কি আছে? 10। 10 কটা দেখতে? 1টা 2টো আর নেই, তাহলে 10 2টো, তাহলে 10, 10। 11 কটা আছে? 1টা 2টো আর তো নেই, তাহলে 11, 11 আর নেই। তাহলে ছোট থেকে প্রথমে কি বললাম যে ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলাম ছোট থেকে বড় হিসাবে। এবার আমি বলেছি কি n এর মানটা কি সংখ্যা? 22, মানে জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে তার সূত্র কি ছিল? মধ্যমা বের করার। তাহলে তুই দেখবি মধ্যমা সমান তাহলে মধ্যমার সূত্রটা ছিল কি বলতো? যে জোড় সংখ্যার ক্ষেত্রে ছিল যে n/2 প্লাস n/2 প্লাস 1, মানে এততম আর এততম পদ বাই 2। তাহলে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই কি 2। এটা কি সংখ্যা? যখন n এর মানটা জোড় সংখ্যা। তাহলে n/2, n এর মান n কত পেয়েছিস? 22 পেয়েছিস। তাহলে 22/2 এততম পদ প্লাস আবার কি বললাম? 22/2, তার সঙ্গে আর এক যোগ করব, এততম পদ বাই কি টোটালটার 2। তাহলে দেখ একবার করব, এটাকে 2 দিয়ে 22কে কাটলে 11 হয়। তাহলে এটা 11তম পদ হবে, 11তম পদ প্লাস এটা কততম পদ হবে? দেখ এটা তো 11 হলো, 11 সঙ্গে আর এক যোগ করলে কত হয়? 12, 12তম পদ বাই কত আছে? বাই 2। তাহলে কি বললাম? এটা প্রথমে 11 যদি হয় তারপরটা কি? তার সঙ্গে 1 যোগ করছি, মানে তোর এমনি ক্যালকুলেশন করে নিবি। 11 পর কত হয়? 12তম পদ। তাহলে 11তম পদ আর 12তম পদ। এবার আমরা এখানে দেখবো কোনটা 11তম পদ হচ্ছে আর কোনটা 12তম পদ। আচ্ছা এখানে আমি করছি অ্যান্সারটা সমান দিয়ে। এবার এখানে আমি গুনবো যে 11তম পদ কোনটা। দেখ 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে পেলি কি 8 হচ্ছে 11তম পদ। 8-এর পর আবার 8 আছে, তাহলে 11তম পদ। এটা কি 12তম পদ বাই কত? 2। তাহলে 11তম পদেও 8 আছে, 12তম পদেও কি 8 আছে। তাহলে কত পেলি? 8-এর সঙ্গে 8 যোগ করে কত? 16। 16কে 2 দিয়ে ভাগ করে কত হয়? 8। ঠিক আছে, এটা আমি 4টা বললাম। তাহলে বুঝতে পারলে কি করে বললাম? ঠিক আছে। এবার দেখ 5 নাম্বার যে অঙ্কটা,
আগেরগুলো কিন্তু শুধু সংখ্যা দেওয়া ছিল, সেই ক্ষেত্রে কি করে মধ্যমান নির্ণয় করতে হয় সেগুলো শেখালাম। যদি শুধু পরপর কি থাকবে, সংখ্যা দেওয়া থাকবে। কিন্তু যদি কোনো একটা ছক দিয়ে দিল তোকে, ঠিক আছে, একটা ছক দিয়ে দিচ্ছে, সেই ছক থেকে তোকে মধ্যমান নির্ণয় করতে বলেছে, তখন আমরা কি করে করবো সেটা আমি সেখানে শিখিয়েছি। তাহলে দেখ, প্রথমে আছে কি বলতো এখানে ওজন। তাহলে ওজনের আমি ছকটা করলাম, এটা তোর অঙ্ক আছে, এটা ঢোকার দরকার নেই, এটা বইয়ে আছে, এটা আমি বই থেকে ঢুকেছি। তোরা শুধুমাত্র যে অ্যান্সারটা সেটাই এখানে এটাই ঢুকবি, এটা দেখ, ঠিক আছে। ওজন প্রথমে আছে, তাহলে ওজনটা লিখলাম। তারপর নিচে কি আছে, ছাত্র সংখ্যা, তাহলে ছাত্র সংখ্যাটা লিখেছি। এবার নতুন এখানে একটা ছক তৈরি করবো, যার নাম হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। আর ব্র্যাকেটে কি হবে, ক্ষুদ্রতর সূচক। কি বললাম, একটা ক্রমযৌগিক পরিসংখ্যা, আর ব্র্যাকেটে কি হবে, ক্ষুদ্রতর সূচক, ঠিক আছে। এবার এখানে তো ওজনের সংখ্যা বলে দিয়েছে আর ছাত্র সংখ্যা বলে দিয়েছে, দুটো মানই বলে দিয়েছে, তোকে বের করতে হবে নতুন একটা ছকে, যেটা ক্রমযৌগিক পরিসংখ্যাটা বের করতে হবে। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা এবং যদি ক্ষুদ্রতর সূচক থাকে, তাহলে তোরা কি করে বের করবি। তাহলে দেখ, প্রথম তোর যে কাজটা, প্রথমে কি আছে এখানে 4, তাহলে 4 লিখে নিবি। প্রথমে কি বললাম 4, এখানে যা যে সংখ্যা থাকবে সেই সংখ্যায় লিখবে এখানে। তারপর যে কাজটা খুব সহজ, এই ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষেত্রে কি হয়, যে 4-এর সঙ্গে এই যে তারপরে যে সংখ্যাটা, মানে 4-এর সঙ্গে এই যে 6 পাচ্ছিস তাকে যোগ করতে, পরের মানে পরের স্টেপটা, মানে পরেরটায়, এই 6-এর পর একদম 4-এর সঙ্গে কত যোগ করবি, 6 যোগ করবি, কত আসবে 10। এবার যেটা পেলি 10 পেলি, এই 10-এর সঙ্গে পরেরটা যোগ করবি, 10-এর সঙ্গে পরেরটা মানে কোনটা বলতো, 8 যোগ করবি। তাহলে এখানে কি লিখবি, 10 + 8 সমান কত হবে, 18। এবার যোগ করবি কার সঙ্গে, 18-এর সঙ্গে পরেরটা কি আছে 14, তাহলে লিখবি 18 + 14 সমান কত হয়, 8 × 4 = 12 মানে 32। 32-এর সঙ্গে এবার কার যোগ করবি, পরেরটা কি আছে 12, তাহলে 32-এর সঙ্গে যোগ করবি আরো 12, তাহলে কত হয় 44। এবার 44-এর সঙ্গে কত যোগ করবি, 10, তাহলে 44 + 10 মানে কত হবে 54। 54-এর সঙ্গে কার যোগ করবি 11, তাহলে 54 + 11 সমান কত আসবে, 54 + 11, 4 × 5 আর 5 হচ্ছে 65। আর 65-এর সঙ্গে কত যোগ করবি লাস্টে 5, তাহলে 65 + 5 সমান কত আসবে লাস্টে 70। এইভাবে তোরা করবি। ক্রমযৌগিক পরিসংখ্যা বের করার যে প্রসেসটা সেটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আছে কি 4, এই 4 লিখবি, এখানে যা থাকবে মানে ছাত্র সংখ্যা, মানে এখানে কি বলতো এটা পরিসংখ্যা, এই পরিসংখ্যাতে যে প্রথমে যে সংখ্যাটা থাকবে আগে সেটা লিখবি। কিন্তু তারপরে যে লাইনে নেক্সট লাইনটা কি করবি, যে প্রথম যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে দ্বিতীয় যে সংখ্যাটা দিকে পেয়েছিস পরিসংখ্যাতে, তার সঙ্গে কি করবি, যোগ করে দিবি। তাহলে 4-এর সঙ্গে 6 যোগ করলে কত হয় 10, তাহলে 4 + 6 = 10। তারপরে যে যোগফলটা পেলি 10, 10-এর সঙ্গে এবার পরের লাইনটা মানে পরের পরিসংখ্যাটা কত আছে 8, তাহলে 10-এর সঙ্গে 8 যোগ করলে কত লিখবি, 10-এর সঙ্গে 8 যোগ করলে 18 হয়। 18-এর সঙ্গে 14 যোগ করবি, 32, এবার যে 14 যোগ করবার 32 পেলি, 32-এর সঙ্গে কার যোগ করবি, 12 যোগ করবি। 44-এর সঙ্গে এবার 10-এর যোগ করবি, 54-এর সঙ্গে 11 যোগ করবি, আর 11-এর সঙ্গে যোগ করলে 65 হলো, 65-এর সঙ্গে লাস্টে কি সংখ্যা আছে 5, তাকে যোগ করে দিবি, তাহলে 70 পেয়ে গেলি। এটা কি পেলাম আমরা, ক্রমযৌগিক পরিসংখ্যা পেয়ে গেলাম। এবার যেটা করতে হবে, আচ্ছা আমি প্রথমে এটা কেটে দিচ্ছি। এবার তোকে যেটা করতে হবে, মধ্যমান নির্ণয় করতে হবে। এখানে যেটা লাস্টে পেয়েছিস কি 70, এটা হচ্ছে কিন্তু এখানে অতএব প্রথমে লিখবি যে n = 70, মানে এই টোটাল সমষ্টিটা কত পেলি তো এখানে 70 পেলি, মানে 70 খানে কিন্তু n তম পদ আছে। এখানে যেরকম করে উত্তর বলছে, যেটা ওই যে 1 2 3 4, এখানে মোট সংখ্যা কটা, 4টে সংখ্যা, তাহলে n এর মানটা কত ছিল 4 পেয়েছিলি, সেখানে মোট কটা সংখ্যা আছে 70 খানা সংখ্যা আছে, ঠিক আছে, মানে 70টি সংখ্যা এখানে আছে। তাহলে এখানে পেয়ে গেলি n এর মানটা কত 70। এবার nটা, এই যে n এর মানটা 70, এবার দেখতে হবে এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা। তাহলে n এর মানটা তো কি সংখ্যা, এটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে n এর মান যদি জোড় হয়, তাহলে তার মধ্যমান সূত্র কি ছিল, মধ্যমা সমান, সূত্রটা এভাবে ছিল কি n/2, তাহলে n এর মান কত পেয়েছে 70, তাহলে 70/2 এততম পদ প্লাস 70/2 + 1 এততম পদ বাই কত হবে নিচে 2। কি বললাম, যদি জোড় সংখ্যা হয় তাহলে তার সেক্ষেত্রে সূত্রটা কি বলেছিলাম, যে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ।
তাহলে এখানে n এর মান কত পেয়েছি 70 পেয়েছি, তাহলে 70/2তম পদ আর কি আছে 70/2 প্লাস 1তম পদ বাই কত 2। এবার এটাকে ক্যালকুলেশন কর, কত আসছে বল, এটা আসছে 35তম পদ প্লাস এটা কত আসবে 36তম পদ, মানে এক বেশি 36তম পদ বাই কত নিচে 2 সমান। এবার আগের গুলো তো মান পেয়ে গেছিলাম যে 35তম পদ কোথায় আছে 36তম পদ পেয়ে গেছিলাম, সংখ্যাগুলো গুনে নিয়েছিলাম। এবার এই যে বড় সংখ্যাগুলোর ক্ষেত্রে এবার তোরা কি করে করবি, এবার দেখতে হবে 35তম পদ কোথায় আছে আর 36তম পদ কোথায় আছে। তাহলে প্রথমে এই 35তম পদ আর 36তম পদ কোথায় থাকবে বলতো, এই ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যে থাকবে কিন্তু। তাহলে এখানে যে তম পদটা থাকবে সেটা কার মধ্যে থাকবে, ক্রমযৌগিক পরিসংখ্যার মধ্যে থাকবে। এবার দেখতে হবে এর মধ্যে কোথায় কোথায় আছে। প্রথমে আগে দেখবি এই যে 4 কার মধ্যে আছে বলতো 43-এর মধ্যে আছে, 4 কার মধ্যে আছে 43-এর মধ্যে আছে। এবার 4-এর পর থেকে, 4-এর পর মানে কি 3 থেকে শুরু হচ্ছে, 4-এর পর কি হয় 3 থেকে 10 পর্যন্ত, 4-এর পর কি বললাম 3 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা মান কার মধ্যে আছে 44-এর মধ্যে আছে। ঠিক আছে, 4 কত বললাম 43-এর মধ্যে আছে, মানে এর সীমাটা কত, এর সীমাটা হচ্ছে শ্রেণী সীমা হচ্ছে 43। 4-এর পর যে 3 থেকে 10 পর্যন্ত পাচ্ছিস, তাহলে 4-এর পর কি হয় 3 থেকে 10 পর্যন্ত, এই যে 3 থেকে 10 এই মানটা কার মধ্যে থাকবে বললাম, কোন সীমাতে থাকবে, কোন শ্রেণী সীমাতে, এই মানটা 44 মানে 44-এ থাকবে, শ্রেণী সীমা নয়, মানে এই মানটা কার মধ্যে থাকবে 44-এর মধ্যে থাকবে। তারপর 10-এর পর কত হবে তুই, 10-এর পর থেকে মানে কি 11 থেকে কত পর্যন্ত, এখানে 18 পর্যন্ত, 11 থেকে 18 পর্যন্ত, 10-এর পর কি হয় 11 থেকে 18 পর্যন্ত এই প্রত্যেকটা মান কার মধ্যে থাকবে 45-এর মধ্যে থাকবে প্রত্যেকের ভাবে। 18-এর পর কত হয় 19, তাহলে 19 থেকে 32 পর্যন্ত এই মানটা কার মধ্যে থাকবে 46-এর মধ্যে থাকবে। এবার 32-এর পর 33 থেকে 44 পর্যন্ত কার মধ্যে থাকবে 47-এর মধ্যে থাকবে। এবার দেখ 44-এর পর কি হয় 45 থেকে 54 পর্যন্ত এই মানটা কার মধ্যে থাকবে 48-এর মধ্যে থাকবে। 54 মানে 55 থেকে 65 পর্যন্ত এই মানটা কার মধ্যে থাকবে 49-এর মধ্যে থাকবে। আর 65-এর পর কত হয় 66 থেকে 70 পর্যন্ত এই মানটা কার মধ্যে থাকবে 50-এর মধ্যে। তাহলে কি বললাম বুঝতে পারলি সবাই। আবার বলছি 4 এই সংখ্যাটা তো কোনো সংখ্যা না, 4 তো একটাই আছে, 4 কার মধ্যে থাকবে 43-এর মধ্যে থাকবে। 4-এর পর শুরু হচ্ছে কি 3 থেকে, 4-এর পর কি হয় 3 থেকে 10 মানে 3 3 4 5 বললাম 4-এর যে মানটা 4-এর মানটা কিন্তু 43-এর মধ্যে আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, দিয়ে যেটা বলছিলাম 4-এর পর কি হয় 5 থেকে 10 পর্যন্ত, 4-এর পর কি হয় বললাম 5 থেকে 10 পর্যন্ত যে মানটা থাকবে সেটা কার মধ্যে থাকবে 44-এর মধ্যে থাকবে। 5 থেকে 10 পর্যন্ত মানে 4-এর পর কি হয় 5 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যায় কার মধ্যে থাকবে 44-এর মধ্যে থাকবে। তাহলে 5 কি কি থাকবে, তাহলে 5 6 7 8 9 10 এই প্রত্যেকটা সংখ্যা কার মধ্যে আছে 44-এর মধ্যে আছে। 10-এর পর চলে আসে আমরা কত হয় 10-এর পর কি হয় 11 থেকে 18 পর্যন্ত, তাহলে 11 থেকে 18 পর্যন্ত কার মধ্যে থাকবে 11 থেকে গুণ এখানে 11 12 13 14 15 16 17 18 প্রত্যেকটা মান কার মধ্যে থাকবে 45-এর মধ্যে থাকবে। একইভাবে 18-এর পর কি হয় 19 থেকে 32 পর্যন্ত, 19 থেকে 32 প্রত্যেকটা সংখ্যা কার মধ্যে থাকবে 46-এর মধ্যে থাকবে। এবার 32 পর 33 থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা মান কার মধ্যে থাকবে 47-এর মধ্যে। এবার প্রত্যেকটা তুই বের করতে পারবি। আমাকে বের করতে কি বলেছে এখানে বলতো, যে 35তম পদ আর কি আছে 36তম পদ বাই 2, এই 35তম পদ বের করতে হবে আর 36তম পদ। তাহলে কার মধ্যে আছে বলতো 35তম পদ আর 36তম পদটা। দেখ এই 32 থেকে 32 পদ হয়ে গেছে, 32 পর কি হয় 33 থেকে 44-এর মধ্যে আছে কিন্তু 35তম পদ আর 36তম পদ। 32-এর পর কত হয় 33, 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 এই প্রত্যেকটা সংখ্যা কার মধ্যে আছে 47-এর মধ্যে আছে। তাহলে 35তম পদটা এর মধ্যে আছে ঢুকে আছে, তাহলে 35তম পদ আর 36তম পদ কার মধ্যে আছে, তাহলে কার মধ্যে থাকবে 47-এর মধ্যে থাকবে। তাহলে এভাবে লিখবি যে তাহলে 35তম পদের মানটাও কার মধ্যে আছে 47-এর মধ্যে আছে, প্লাস 36তম পদটাও কার মধ্যে আছে 47-এর মধ্যে আছে, বাই কত নিচে 2। তাহলে 47 দুটো তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 47 হয়। কি বললাম বুঝতে পারলি। 32-এর পর 33 থেকে যে 44 পর্যন্ত যে মানগুলো 32 মানে 33 থেকে 44 পর্যন্ত প্রত্যেকটা মানগুলো কার মধ্যে থাকবে সব কটা কিন্তু এই 47-এর মধ্যে থাকবে, মানে এই সীমাতেই থাকবে। ঠিক আছে, 47-এর মধ্যে থাকবে। তাহলে এখানে পেয়ে গেলে কত 35তম পদটা কার মধ্যে থাকবে 47-এর মধ্যে থাকবে। একইভাবে 36তম পদটা কার মধ্যে থাকবে 47-এর মধ্যে থাকবে, বাই কত নিচে আছে 2, দুটোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয় 47 হয়, কারণ দুটো 47 একই সঙ্গে পেয়ে গেছিস।
থাকে, তাহলে অ্যান্সার কত হলো 47। এবার দেখ এখানে আমি 8 নম্বর অঙ্কটা করছি। 8 নম্বর যে অঙ্কটা আছে দেখ, আগেরগুলো যেগুলো করলি সেগুলো কিন্তু এখানে শুধু সংখ্যা দেওয়া ছিল, শ্রেণী সীমার মতন এভাবে 35 থেকে 40, 40 থেকে 45 এর মধ্যে দেওয়া ছিল না, ঠিক আছে। তাহলে এখানে শ্রেণী সীমা দিয়ে দিয়েছে। তাই শ্রেণী সীমা দেওয়া থাকলে তবে কি করে করবি, তার মানে তবে তার মধ্যমা কি করে নির্ণয় করবি। প্রথম কাজ এটা। কি বললাম, আগের যে সংখ্যাগুলো ছিল সেখানে কি ছিল, শুধু সংখ্যা ছিল যে 40, 45, 50 এরকম একটা সংখ্যা ছিল। কিন্তু যদি এবার 35 থেকে 40 দেয়, 40 থেকে 45 দেয়, 45 থেকে 50 দেয়, এরকম যদি শ্রেণী সীমা দেওয়া থাকে তবে তুই কি করে তার মধ্যমা নির্ণয় করবি, সেটা তুই কি করে বের করবি। আগেরটার মতোই ক্রমযৌগিক পরিসংখ্যা যেভাবে তুই আগেরটাই বের করেছিলি, সেম প্রসেসে কিন্তু তোকে এই ক্রমযৌগিক পরিসংখ্যাটা তোকে বের করতে হবে। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা বের করার জন্য যেটা আমি কাজে লাগলাম সেটাই করবো। কিভাবে বের করেছিলাম, প্রথমে কি আছে বল, এখানে 3 লিখলাম। এবার 3 এর সঙ্গে 5 যোগ করবো, কত হবে 3 + 5 সমান কত, এটা 8। এটা তোরা একবারে করে নিবি, এটা যোগ আমি করে দিচ্ছি বোঝার জন্য, তোরা নিজে নিজে করবি ওটা, ঠিক আছে। 3 এর সঙ্গে 5 যোগ করে 8 লিখবি, 8 এর সঙ্গে 5 যোগ করে কত লিখবি 13 লিখবি। তাহলে 8 + 5 সমান কত হবে 13। 13 এর সঙ্গে কত যোগ করবি 6 যোগ করবি, 13 + 6 মানে হচ্ছে কত 19। 19 সঙ্গে কত যোগ করবি 9 যোগ করবি, তাহলে 19 + 9 সমান কত হবে 28, ঠিক আছে। 28 সঙ্গে কত যোগ করবি 7 যোগ করবি, তাহলে 28 + 7 সমান কত হবে 28 আর 7 35। আচ্ছা 35 সঙ্গে কত যোগ করবি, আরো 8 যোগ করবি, তাহলে 35 + 8 সমান কত হবে 43। 43 সঙ্গে 2 যোগ করবি, তো 43 + 2 সমান কত হবে 45। আচ্ছা দেখ আগেরটা একটু ভুল করেছিলাম, 3 আছে, 3 লিখলে 3 এর সঙ্গে 5 যোগ করবি, তাহলে 3 + 5 সমান কত হবে 8 হবে। তাই 8 এর সঙ্গে কার যোগ করবি 6 যোগ করবি, তাহলে 8 + 6 সমান কত হবে 14 হবে। 14 এর সঙ্গে 9 যোগ করবি, তাহলে 14 + 9 সমান কত আসছে 23। 23 সঙ্গে 7 যোগ করবি, তাহলে 23 + 7 সমান কত হবে 30। 30 সঙ্গে 8 যোগ করবি, 30 + 8 সমান কত হবে 38। আর 38 সঙ্গে কত যোগ করবি 2 যোগ করবি, তাহলে কত আসবে 40। তাহলে আগের মতোই কিন্তু তোকে ক্রমযৌগিক পরিসংখ্যাটা তোকে বের করতে হবে। এবার ক্রমযৌগিক পরিসংখ্যা বের করার পর লাস্টে যেটা থাকবে সেটা তো কি ওর n, তাহলে লাস্টে কি আছে 40, তাহলে 40টা হচ্ছে কি n পেয়ে গেলি। এবার এই 40টা n পেয়ে যাওয়ার পর তোকে এই মানটা এবার কার মধ্যে আছে সেটা দেখতে হবে। তাহলে এর মধ্যমা বের করতে হবে, মানে এর অর্ধেক যদি করি কত হবে দেখ n এর, তাহলে এখানে আমি তোরা নিচে করবি, হ্যাঁ তোরা নিচে করবি, আমি পাশে করছি। তাহলে n এর মানটা কত পেলি এখানে 40 পেয়েছিস, তাহলে বা n/2 সমান কত হবে 40/2 মানে কত পেলি 20। তোকে n/2 মানে অর্ধেকটা বের করতে হবে কিন্তু, ঠিক আছে। n বের করার পর কি বললাম, n বের করার পর তোকে অর্ধেকটা বের করতে হবে। তাহলে n/2 অর্ধেক মানে কি 2 দিয়ে ভাগ, তাহলে 40/2 সমান কত হবে 20, এটা পেয়ে গেলি। এরপর হচ্ছে তোকে একটা এবার সূত্র জানতে হবে, যেটা যদি শ্রেণীসীমা দেওয়া থাকে সেই ক্ষেত্রে সূত্র কি করে মানে বের করবো মধ্যমাটা, তার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমি লিখছি। এবার তোকে যেটা বলছিলাম যে সূত্রটা তোকে জানতে হবে, এটা একটা এখানে এগুলো জানতে হবে যে এল সমানটা কি, তো সূত্র লাগবে এটা। এল সমান হচ্ছে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা, মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমানা। তাহলে প্রথমে তোকে জানতে হবে কিন্তু মধ্যমা শ্রেণীটা কোনটা, এখান থেকে তোকে মধ্যমা শ্রেণী বের করতে হবে, কোনটা মধ্যমা আছে সেটা বের করবো আমরা। আচ্ছা তারপর এন হচ্ছে পর্যবেক্ষণ সংখ্যা, এনের মাত্রা পেয়ে গেছি কত 40, লাস্টে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু এনের মানটা হবে। এফ বলেছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, তাহলে দেখ তোকে মধ্যমা শ্রেণী মানে শ্রেণী কিন্তু বের করতে হবে, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। তাহলে এগুলোকে বলা হয় কি বলা হয়, এগুলোকে বলা হয় পরিসংখ্যা। তো আগে দেখতে হবে মধ্যমা শ্রেণী কোনটা হচ্ছে, এখানের মধ্যে কিন্তু মধ্যমা শ্রেণী আসবে, এবার এর মধ্যে যেটা হয় সেটা হবে পরিসংখ্যা। সিএফ মানে হচ্ছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণীর যেটা হবে তার আগে যেটা থাকবে তার ক্রমযৌগিক পরিসংখ্যা মানে তার সদস্য যেটা হবে সেটাই, ঠিক আছে। এবার 2 নম্বর যেটা আছে 2 নম্বর যেটা আছে 2 × 2 = 4, 2 × 2 = 8, 2 × 2 = 16, 16 × 2 = 24, 24 × 2 = 36, 36 × 2 = 48, 48 × 2 = 48, 48 × 2 = 96, 96 × 2 = 120, 120 × 2 = 240, 240 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 1600, 1600 × 2 = 24, 24 × 2 = 48, 48 × 2 = 120, 120 × 2 = 240, 240 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800, 800 × 2 = 400, 400 × 2 = 800
এইজ মানে কি মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য মানে কি বলেছিলাম যে এটা থেকে এটা মাইনাস করবি, এটা থেকে এটা মাইনাস করবি, প্রত্যেকটার মান থেকে এক কত আসছে 5 করে আসছে। দেখ 40 থেকে 35 বিয়োগ করলে কত হয় 5, 45 থেকে 40 বিয়োগ করলে কত হয় এটা 5, প্রত্যেকটার মান কি পাবি 5 পাবি। তাহলে এখানে পেয়ে গেলি কি কি সবগুলো পেয়ে গেলি, এন এর মান পেয়ে গেলি, এন এর মান পেয়ে গেলি, এফ এর মান পেয়ে গেলি, সি এফ এর মান পেয়ে যাবি। এই যে এবার এই বের করার পর আমি একটা আরেকটা সূত্র লিখবো, ওই সূত্র হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে বের করবো। আচ্ছা প্রথম আমি এখানে কি বলেছি মধ্যমা শ্রেণী, তোকে দেখ প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মধ্যমা শ্রেণীটা লাগছে। তাহলে প্রথমে যে কাজটা এখানে মধ্যমা বের করা, মধ্যমাটা বের করার পর তার শ্রেণী কোনটা হবে সেটা বের করবো আমরা। তাহলে দেখ 40কে আমি প্রথমে কি বললাম যে এটা করার পর যেটা মানে যে ছকটা করবি তার সেটা করার পর অতএব লিখবি n সমান নিচে লিখবি n সমান 40 বা n/2 সমান 40/2 সমান 20, এটা পেয়ে যাবি। এইগুলো কিন্তু লিখবি না, এটা আমি জাস্ট লিখিয়েছি, ঠিক আছে তোর বোঝার জন্য। তাহলে এটা এটা 40 লেখার পর দিয়ে বললাম অতএব নিচে লিখবি যে n সমান 40, n/2 সমান 40/2 সমান 20, এটা পেয়ে গেলি। তাহলে 20 এবার দেখতে হবে এখানে কার মধ্যে আছে, 20টা কার মধ্যে আছে। দেখ 3 কার মধ্যে থাকবে 35 থেকে 40 এর মধ্যে থাকবে, যেটা আমি একটু আগে যেটা বললাম আগের অঙ্কটাই। 3 এর পর কি হচ্ছে 4 থেকে 8 পর্যন্ত প্রত্যেকটা মান কোন শ্রেণীর সীমায় থাকবে 40 থেকে 45 এর মধ্যে থাকবে। 8 এর পর 9 থেকে 14 পর্যন্ত প্রত্যেকটা মান কার মধ্যে থাকবে 45 থেকে 50 এর মধ্যে থাকবে। 14 এর পর কি আসছে 15 থেকে 23 পর্যন্ত প্রত্যেকটা মান কিন্তু 50 থেকে 55 এর মধ্যে থাকবে, এটা দেখ। আবার 23 এর পর কত 24 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা মান কার মধ্যে থাকবে 55 থেকে 60 এর মধ্যে থাকবে। তোকে বের করতে হবে কি বলেছে 20 কার মধ্যে তাহলে থাকবে, 20টা দেখ কার মধ্যে আছে 4 থেকে 8 এর মধ্যে তো থাকবে না, বাদ। 9 থেকে তো 14 এর মধ্যে থাকবে না, এটাও বাদ। 15 থেকে 23 এর মধ্যে কিন্তু 20টা পাবি, 15 থেকে কার মধ্যে থাকবে 15 থেকে 23 এর মধ্যে কিন্তু আছে 15, 16, 17, 18, 19, 20। তাহলে এর মধ্যে কিন্তু এই 15 থেকে 23 এর মধ্যে কি পাবি 20টা পেয়ে যাবে। এবার এই তাহলে এর শ্রেণী সীমা কোনটা, তার আমি বলেছিলাম কি এটা নিয়ে নেব না, আগেটা নেব না, এখান থেকে শুরু 15 থেকে 23 পর্যন্ত তার কোনটা পাবি। তাহলে দেখ এখানে গুণ নিতে 1 2 3 4, তাই তো। তাহলে 1 2 3 4 মানে কোথায় কোনটা হবে শ্রেণী সীমা, মধ্যমা শ্রেণী সীমা কোনটা হলো 50 থেকে 55, এটা পেয়ে গেলি মধ্যমা শ্রেণীর শ্রেণী সীমানা পেয়ে গেলি, এটা পেয়ে গেলি কিন্তু। এবার এক এক করে মানগুলো বসাবো, এক এক ক্যালকুলেট করবো। দেখ এবার এল সমান কি বলেছিলাম যে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। তাহলে এটাকে বলা হয় কি নিম্ন শ্রেণী সীমানা, এটাকে বলা হয় কি উচ্চ শ্রেণী সীমানা। তাহলে এখানে নিম্ন সীমা কোনটা 50, তাহলে এল এর মান কত হবে 50 প্লাস n/2, n/2 কত পেয়েছিস 20 পেয়ে গেছিস, তাহলে 20 মাইনাস সিএফ মানে কি মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। মধ্যমা শ্রেণীর কোনটা, এটা মধ্যমা শ্রেণী, তার ঠিক আগের ক্রমযৌগিক পরিসংখ্যা। তো ক্রমযৌগিক পরিসংখ্যা কোনটা, এটা তো। তাহলে দেখ 23 ছিল, তাহলে 23 এর উপরে কি আছে তাহলে 14, তাহলে 14 হবে বাই এফ মানে কি মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণী কোনটা ছিল এটা, তার পরিসংখ্যা কোনটা হবে, তাহলে পরিসংখ্যা তো এটা তো পরিসংখ্যা প্রত্যেকটা। তাহলে এটা কত 9, তাহলে কত হবে বাই 9 ইনটু এইচ মানে কি বলেছি মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তাহলে এর শ্রেণী দৈর্ঘ্য কোনটা 55 থেকে যদি 50 বিয়োগ 20 কত আসবে 5, তাহলে ইনটু 5। দেখ সবাই বুঝতে পারলি না, আবার বলছি। প্রথমে তোর কাজ কি এখানে 20 পেয়েছিস, তাহলে 20টা কার মধ্যে আছে সেটা বের করা। তাহলে 20টা কার মধ্যে থাকবে বললাম, দেখ 15 থেকে 23 এর মধ্যে থাকবে। তাহলে 15 থেকে 23 মধ্যে কি যেটা শেষ পর্যন্ত হবে যে শ্রেণী সীমাটা পাবি 23 আছে, 23টা কার মধ্যে আছে 50 থেকে 55 এর মধ্যে। তাহলে এই প্রত্যেকটা মান মানে কি অ্যাকচুয়ালি 15 থেকে 23 পর্যন্ত প্রত্যেকটা মান কার মধ্যে থাকবে 50 থেকে 55 এর মধ্যে থাকবে, ঠিক আছে। তাহলে এটা কি পেলি মধ্যমা শ্রেণী সীমানা পেয়ে গেলি। এবার এক এক করে ক্যালকুলেশন করবো। তাহলে এল এর মানটা কি বলেছে যে মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা। তাহলে নিম্ন বলতে কোনটা বোঝায়, এটা নিম্ন, এটাকে বলা উচ্চ বলা হয়, এটা বড় একটা উচ্চ আর ছোটটাকে বলা কি নিম্ন বলা হয়। তাহলে এখানে নিম্নটা কি পেলি 50 পেলি, তাহলে কি লিখবি এল এর মানটা 50 প্লাস n/2 কত পেয়েছিস 20 পেয়েছিস, তাহলে কত হবে 20 মাইনাস 14 বাই এবার দেখ 20 পেয়েছিস। n এর মানটা 40 ছিল, তাকে 2 দিয়ে ভাগ করলে কত 20 হয়। সিএফ মানে কি বলেছে মধ্যমা শ্রেণীর ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। তাহলে মধ্যমা শ্রেণীর এটা, তার আগে কি পেয়েছিস এটা, এবার এর ক্রমযৌগিক পরিসংখ্যা কত পেয়েছিস 14 পেয়েছিস, বা তুই এভাবে শর্টকাট করতে পারিস মধ্যমা শ্রেণীর কত পেয়েছিস ক্রমযৌগিক পরিসংখ্যা 23, তার উপরে কি আছে 14, তাহলে 14 হবে এটা, সিএফটা বলি 14
বাই এফ। এফ মানে কি বলেছি, মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা। মধ্যমা শ্রেণী কোনটা ছিল, এটা তার পরিসংখ্যা মানে কি, তারপর এটা এগুলোকে বলা হয় কি প্রত্যেকটা পরিসংখ্যা। এর পরিসংখ্যা হচ্ছে এটা, এর পরিসংখ্যা হচ্ছে এটা, এর পরিসংখ্যা কোনটা এটা, এর প্রত্যেকটা পরিসংখ্যা পেয়ে গেছিস। তাহলে মধ্যমা শ্রেণী বলেছে, তাহলে মধ্যমা শ্রেণী তো এটা পেয়েছি, তার পরিসংখ্যা কত হবে, তাহলে 9 হবে। তাহলে বাই 9 ইনটু এইচ। এইচ মানে কি বললাম, শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী কার শ্রেণী দৈর্ঘ্য, মধ্যমা শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। তাহলে মধ্যমা কি কি পেয়েছি, শ্রেণী কোনটা 50 থেকে 55 এর মধ্যে। তাহলে এর শ্রেণী দৈর্ঘ্য মানে কি বলেছিলাম, উচ্চ শ্রেণী সীমা থেকে নিম্ন শ্রেণীর বিয়োগফল, মানে 55 থেকে 50 থেকে বিয়োগ করে দিবি। তাহলে 55 থেকে যদি 50 বিয়োগ করিস আনসার কত আসে 5। এবার কি করবে, এটাকে ক্যালকুলেশন করবো, তাহলে আনসার হয়ে যাবে। তাহলে এটা কত আসবে 50 প্লাস 20 থেকে 14 বিয়োগ করবো, তাহলে কত হয় 6। তাহলে এটা 6 বাই 9 ইন্টু কত হবে 5, 3 থেকে 9, 3 দুগুণে 6। তাহলে পেলাম কত 50 প্লাস 3 5 15 বাই কত 2। আচ্ছা নিচে লাইনটা আমি মিটিয়ে দিলাম, তোর করে নিবি। তাহলে সমান লসও কত হয়, নিচে 2 লসও 50 জন কত 100 প্লাস কত 15, তাহলে কত আসবে 115 বাই কত 2। এটাকে ভাগ করে দে, পেয়ে যাবি অ্যান্সার। তাহলে 5 দুগুণে 10, 15 নামলো, 7 দুগুণে 14, 10 পয়েন্ট কত 5 গুণ 10, 57.5 অ্যান্সার। ঠিক আছে, কত বলে অ্যান্সার 57.5। তাহলে বুঝতে পারলে শুধু কি এখানে কি করলাম, মানগুলো বের করে মানগুলো কি করলাম বসিয়ে দিলাম এখানে, বসিয়ে দেওয়ার পর ক্যালকুলেশন, আর কিছু করি এখানে। তাহলে এটাই কিন্তু মেন, এখানে সূত্রটা বইয়ে আছে, দেখবি পেজ নাম্বার হচ্ছে 346 পাতার ওপরে থাকবে, দেখবি 21 নম্বর অঙ্কটাতে দেখ লেখা আছে এল সমান কত দেওয়া আছে, এন সমান কত দেওয়া আছে, মানে প্রত্যেকটা কি সেখানে এখানে উল্লেখ করে দেওয়া আছে, মধ্যমার সূত্র লিখে দেওয়া আছে। ঠিক আছে, ওটা দেখে নিব একবার। আচ্ছা দেখ একটু অঙ্কটা ক্যালকুলেশন ভুল করেছিলাম, 20 থেকে 14 বিয়োগ করলে কত হয় 6 বাই 9। এবার আমি এটাকে 3 দিয়ে কাটছি, 3 দুগুণে 6 আর 3 তিরিখে 9 হয় ইন্টু 5। তাহলে 5 দুগুণে কত হবে 10 বাই 3। তাহলে আসতে হবে 3 লসাগু, 3 5 150 প্লাস 10 মানে কত 160 বাই 3। ভাগ করবো, এটাকে ভাগ করছে 3 5 15, 10 9 3 তিরিখে 9। আচ্ছা 3 তিরিখে 9 নামলো, 3 5 10, 3 তিরিখে 9 1, আবার দশমিক দিয়ে 0, আবার 3 তিরিখে 9, আবার 1 নামবে, আবার 3 তিরিখে 9, আবার 3। তাহলে এইভাবে লিখবি 53.3, 53.33 প্রায় লিখবি পাশে, এটা অ্যান্সার 53.33 প্রায়।